হ্যালো আমার কলিজার ভাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? বন্ধুরা, আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় অনেক বেশি ভালো আছি। বন্ধুরা, আমার মেয়ে নীলিমা, ওকে আমি সবসময় চোখে চোখে রাখতাম, কারণ এখন দিনকাল যা পড়েছে, ছেলেরা প্রেম করে, প্রেমের ফাঁদে পেলে মেয়েদেরকে আবাসিক হোটেলে বন্ধুর ফ্ল্যাটে নিয়ে গিয়ে খেয়ে ছেড়ে দেয়। বন্ধুরা, আমার স্বামী নেই। আমার বিয়ে হয়েছিল একটা বড় একটা পরিবারে, কিন্তু বন্ধুরা, আমার বিয়ের মাত্র 2 বছর পর আমার স্বামী একটি রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। এরপর থেকে আমার শ্বশুরবাড়ির লোকজন আমার সঙ্গে তারা দুর্ব্যবহার শুরু করে। আমি আর শ্বশুরবাড়িতে বেশি দিন টিকতে পারলাম না। এদিকে আমি আমার বাপের বাড়ি থেকেই থাকতেছি, কিন্তু বন্ধুরা, আমার বাপের বাড়িতে থাকতে গেলেও সেইখানে আমার 2 ভাই আছে, তারাও আমার দেখাশোনা করে না, কারণ তারাও গরিব। আমার বাপের বাড়ির লোকজন ছিল অত্যন্ত গরিব ফ্যামিলির মানুষ, তাই তারাও আমার কোনো দায়িত্ব নিতে চাইতো না। এদিকে আমার একটা মেয়ে হয়েছে তখন। মেয়েটা ছিল তখন খুব ছোট, আসলে 1 বছর ছিল ওর বয়স। কিন্তু আমি এমন একটা অবস্থায়, এমন একটা পরিস্থিতিতে সেই সময়টাতে পড়েছিলাম, যখন আমার মেয়েটাকে নিয়ে আমি কোথায় যাব বা কোথায় আমার যেতে হবে, আমি তখন যেন কোনো কিছুই বুঝতে পারতেছিলাম না। আমার মেয়েটাকে নিয়ে এইভাবে দিনের পর দিন, রাতের পর রাত মানুষের বাসায় ঘুরে ঘুরে আমি কাজের সন্ধানে আমি দিন রাত পার করি, কিন্তু বন্ধুরা, আমি কোনো জায়গায় কাজ পাইনি। শেষমেশ যাও একটা জায়গায় কাজ পেয়েছি, কিন্তু আমার যেহেতু ছোট বাচ্চাটার জন্য আমি কাজ করতে পারি নাই। আমার অনেক আশা ভরসা ছিল যে এই মেয়েটা আমার স্বামীর একমাত্র সম্বল, মেয়েটাকে আমি বড় করব। কিন্তু আমার শ্বশুরবাড়ির লোকজন তারা মনে করে আমার স্বামীর মৃত্যুর জন্য আমি দায়ী। তারা আমাকে অপয়া বলে, কলঙ্কিনী বলে, এমন কুৎসিত ভাষায় তারা আমাকে গালাগালি দিল। একটা মানুষ আর একটা মানুষকে এরকম কুৎসিত ভাষায় কেউ কাউকে গালি দিতে পারে না। তারপরেও আমার শ্বশুর শাশুড়ির উপর আমার কোনো অভিযোগ নেই। তারা যেন তাদের মতো করেই ভালো থাকে এবং সুস্থ থাকে, এইটাই আমি চাই। তো বন্ধুরা, আমি আসলে মানুষের কাছ থেকে ধার নেওয়া শুরু করলাম, ঋণ নেওয়া শুরু করলাম। আজকে অমুকের কাছ থেকে ধার নিচ্ছি 5,000, কালকে তমুকের কাছ থেকে 2,000। এইভাবে আমি মানুষের কাছ থেকে ঋণ নিতে নিতে আমার ছোট বাচ্চাটার দোহাই দিয়ে সবাই আমাকে ঋণ দিচ্ছে। কারণ আমার বাপের বাড়ির এলাকার সবাই, আমার বাপ চাচা যারাই আছেন, ভাই বন্ধু, কম বেশি সবাই আমাকে হেল্প করতেছে। আমি সবাইকে বলেছি আমার মেয়েটা একটু বড় হলে আমি তাদের সব টাকা পরিশোধ করে দেব। এদিকে আমি একটা NGO সমিতি থেকেও টাকা তুলেছি, কিন্তু প্রতি মাসে মাসে কিস্তি দিতে হবে, কারণ আমার চলার মতো, বাচ্চার দুধ কেনার মতো, বাচ্চার খরচ চালানোর মতো তেমন কোনো টাকা পয়সা তখন আমার হাতে ছিল না। আমি অনেক কষ্ট করে মেয়েটিকে বড় করতেছি। এভাবে চলতে চলতে আমার মেয়েটার বয়স হয়ে গেল এখন 3 বছর। তখন আমার মেয়েটা একটু বসে, একটু দৌড়ায়, হাঁটা চলা করে, মানে 3 বছরের একটা মেয়ে স্বাভাবিকভাবেই সব কিছু করে। তখন বন্ধুরা, আমি একটু সাহস পেলাম। আমি একটা বাসায় কাজ নিলাম। ওই সকালে যেতাম, তাদেরকে নাস্তা বানিয়ে দিয়ে আসতাম, বা আবার দুপুরবেলা যেতাম এবং রান্না বান্না করে ভাত তরকারি এবং থালা বাসন ধোয়া, পরিষ্কার, ফ্লোর মোছা থেকে শুরু করে যাবতীয় যা কাজ আছে, কাপড় ধোয়া থেকে শুরু করে সমস্ত ঘরের কাজ মাজ সব কিছু করে দিয়ে আসতাম। বিনিময়ে তারা আমাকে মাস শেষে একটা টাকা দিত, 10,000-এর মতো একটা টাকা দিত। সেই টাকা দিয়ে যদিও আমার পোষাইতো না, কিন্তু আমি মোটামুটি চলতে পারতাম। এইভাবে আমি ওই বাসায় প্রায় 2 বছর কাজ করি। আমার মেয়েটা তখন আরেকটু বড় হয়ে গেল, 5 বছর। তখন বন্ধুরা, আমি একটা বাসায় পার্মানেন্ট কাজে ঢুকে গেলাম, একটা বড়লোক একটা ফ্ল্যাট বাসা দেখে, এবং তাদের আমার উপর বেশ আস্থা ছিল, বিশ্বাস ছিল। আর তাছাড়া আমি ছিলাম
দেখতে একটু সুন্দরী ছিলাম, একটু নদুস মদুস ছিলাম, যেটা তোমরা আমাকে ইতিমধ্যে দেখতেই পারতেছো। তো তারা আমার কাজ বেশ পছন্দ করতো, আমার কাজে তারা অনেক বেশি খুশি হতো এবং তারা আমাকে একেবারে পার্মানেন্ট তাদের বাসায় কাজে বুয়া হিসেবে রেখে দিত। তারপর বন্ধুরা তারা আমাকে প্রায় 5,000 টাকা বাড়িয়ে 15,000 টাকা আমার বেতন করে দিল এবং তাদের বাসাতেই ছোট একটা রুম ছিল, খালি রুম। ওই রুমেই আমি থাকতাম, পাশাপাশি আমার মেয়েটাও থাকতো এবং আমার মেয়েটাকে একটা নার্সারি স্কুলে ভর্তি করে দিলাম এবং ও পড়াশোনা করতেছে। তো বন্ধুরা আমি বাসায় যতটুকু কাজ করতাম, সবসময় তো আর কাজ থাকতো না, কারণ আমি যাদের বাসায় কাজ করতাম তাদেরও বেশি মানুষ ছিল না। এখানে আমার মালকিন ছিল, মালকিনের হাজব্যান্ড ছিল, সে একটা সরকারি কোম্পানিতে জব করতো, মালকিনও জব করতো, তারা স্বামী স্ত্রী দুজনেই জব করতো। আর তাদের একটা ছেলে আর একটা মেয়ে, তাদেরকে আমি দেখাশোনা করতাম, রান্নাবান্না করতাম। আর মালকিনের মা ছিল, এই ছিল তাদের ফ্যামিলিতে 5 জন মানুষ, বাচ্চা 2 জন আর বড় 3 জন। তো যেই কারণে আসলে আমার অত একটা বেশি রান্নাবান্নায় বা কাজে খুব একটা বেশি ঝামেলা হতো না, যেহেতু মানুষ কম ছিল। তো আমি রান্নাবান্নার কাজ শেষ করে, প্রায় সব কাজ শেষ করেই মোটামুটি এক পর্যায়ে আমি একটা টাকা জমিয়ে একটা সেলাই মেশিন কিনি। আমি ঘরের ভিতরেই সেই সেলাই মেশিনের কাজ করতাম। আমি আসলে আমার বিয়ের আগেই আমি সেই সেলাই মেশিনের কাজ শিখেছিলাম তখন থেকেই। আর এখন আমি আমার নিজের জন্য আমি জামা বানাই। তো একদিন আমার মালকিন আমাকে দেখেছে যে আমি একটা সেলাই মেশিন কিনেছি এবং সে আমার এই সেলাই মেশিন কেনা দেখে সে বেশ খুশি হয়েছে। তখন সে আমাকে বলল আমি কাপড় চোপড় বানাতে পারি কিনা, সেলাই করতে পারি কিনা। আমি তখন তাদেরকে আশ্বস্ত করলাম জি আমি পারি। তখন আমার বাসার মালকিনেরাও আমার কাছে কাপড় বানাতে শুরু করলো। তারপর হচ্ছে আশেপাশের যে ভাড়াটিয়াগুলো ছিল ওই ফ্ল্যাটে সবাই ধীরে ধীরে আমার কাছে মেক্সি, সায়া, ব্লাউজ, শাড়ির যে কোনো কিছু বা সেলাই মহিলারা যারা আছেন সবাই কম বেশি আমার কাছে আসতো। এইভাবে আমি একটু পরিচিত হয়ে গেলাম। তো বন্ধুরা এইভাবে আস্তে আস্তে আমি বেশ কয়েকটা দোকানেও আমি জামা কাপড় সেল দিতাম। আমি ওই কাপড় কিনে এনে তারপর সেগুলোকে রেডিমেড জামা বানিয়ে তার উপর আমি আবার একটা প্রিন্টের কাজও করতাম। আর্ট মাঝখানে করোনা ছিল, মহামারী ছিল। করোনার সময় আমাদের সবার জীবন একটা বন্দি ঘরের ভিতরে বন্ধ ছিল। কে কখন ঘর থেকে বের হবে তার কোনো নির্দিষ্ট সময় ছিল না, রাত দিন ওই ঘরে। তখন আমি মূলত ওই আর্টের কাজগুলো শিখি। জামাতে আমি বেশ কিছু কালার করতাম, আর্ট করতাম, প্রিন্ট করতাম। তারপর এইভাবে প্রিন্ট করে আর্ট করে আমি বেশ ভালোভাবেই সংসারটা চালাতে শুরু করলাম। আমার এখানে কোনো খরচ ছিল না, থাকা খাওয়া সব কিছু আমার মালকিনি দেখাশোনা করতো। আমাকে বেতন বাবদ 15,000 টাকা দিত। আমি আমার মেয়ের পিছনে 5,000 টাকা খরচ করে আর 10,000 টাকা আমি সঞ্চয় করতাম। মোটামুটি ভালোভাবেই আমি টাকা জমাতে শুরু করলাম। তো এইভাবে তাদের ছেলে মেয়েও বড় হয়ে গেল আর আমি ওই বাসা থেকেও আমার আর কাজের দরকার হয় না। তখন আমি নিজেই চলে গেলাম। কিছুটা টাকা জমিয়েছিলাম, আমি শহরে একটু জায়গা কিনেছিলাম এবং সেই জায়গা কিনে আমি একটা বাসা বানাই, একটা ঘর তৈরি করে আর সামনে রাস্তার পাশে আমি একটা দোকান দেই, একটা সেলাইয়ের দোকান। সেই সেলাইয়ের দোকান দিয়ে আমার সংসারটা বেশ ভালোভাবেই চলতে শুরু করেছিল। আর এদিকে আমার মেয়ে নীলিমা, সেও এখন দেখতে দেখতে অনেকটা বড় হয়ে গেছে। তার প্রায় এখন 8 বছরের মতো হয়ে গেছে, ক্লাস 6-এ পড়াশোনা করতেছে। এদিকে আমার টেইলার্সের দোকানের প্রায় সবাই অনেক বেশি মাল সামানা কিনা শুরু করে দিয়েছে। আশেপাশের যতগুলো টেইলার্সের দোকান ছিল সবগুলো দোকান আমি আসলে এই রেডিমেড জামাগুলো নিয়ে গিয়ে আমি সেল করতাম। তাছাড়া এই এলাকাতে বেশ একটা পরিচিত হয়ে গেছে, সবাই এসে আমার কাছে কাপড় জমা নিত।
এইভাবে তখন আমার প্রতিদিন গড়ে ইনকাম শুরু হয় 1,000 টাকার মতো, মাসে যা দাঁড়ায় হচ্ছে 30,000। সংসার থেকে শুরু করে তারপর হচ্ছে স্কুল খরচ সব কিছু মিলিয়ে বেশ টাকা পয়সা থাকতো। মাঝে মধ্যে কিছু টাকা ব্যাংকেও জমাতাম। এইভাবে দেখতে দেখতে শুরু করে প্রায় আরও কেটে গেল 5 বছর। এইভাবে সুন্দর একটা গল্প, সুন্দর একটা ট্র্যাজেডি শুরু করে দিলাম। এজন্য এক নতুন ছন্দের মতো এক গল্প, এক জীবন শুরু হলো, যেটা একেবারে বাস্তবধর্মী একটা জীবন, একটা গল্প। যাই হোক বন্ধুরা, এরপরে আরও খেতে গেল আরও বেশ কয়েকটা বছর। এইভাবে শুরু হলো যেন এক নতুন সংগ্রাম জীবন। তবে ধীরে ধীরে এইভাবে আমার মেয়ে নীলিমা বড় হচ্ছে। যতই বড় হচ্ছে তার জন্য আমার একটা চিন্তা হচ্ছে, আমার একটা টেনশন হচ্ছে। কেননা আমি যে মেয়ের মা, আর মেয়েদের জন্য একটু চিন্তা, একটু টেনশন হয় বটেই। তার কারণ হচ্ছে বন্ধুরা, কারণ এখনকার জেনারেশন খুব একটা বেশি ভালো না। দেখা যাচ্ছে ছেলে মেয়ে স্কুলে পড়াকালীন সময় বিভিন্ন সুন্দরী সুন্দরী মেয়েদেরকে প্রেমের জালে ফাঁসিয়ে তারপর 3 মাস 2 মাস রিলেশন করে হঠাৎ একটা আবাসিক হোটেল কিংবা বন্ধুর ফ্ল্যাটে নিয়ে গিয়ে খেয়ে তারপর ছেড়ে দেয়। তারপর ওই ছেলে আর ওই মেয়ের কোনো যোগাযোগ রাখে না, কোনো কিছু রাখে না। এভাবেই চলতেছে এখন আমাদের সমাজ। আমি আমার মেয়েটাকে নিয়ে সবসময় ভয় পেতাম, কেননা আমার তো এই শহরে চেনা জানা মতো কেউ নেই। আমার বাবার বাড়ি হচ্ছে গ্রামে, সেখানে আমার ভাই যারা আছে তারাও আমার দেখভাল করে না। আমি কাজের সন্ধানে শহরে চলে আসি। কাজ করতে করতে কিছু টাকা জমিয়ে শহরে অল্প একটু নিজের বাড়ি মাথা গোছার টাইট তৈরি করি। তো আমি আমার মেয়েটাকে সবসময় বাস্তবধর্মী শিক্ষা দিয়েছি যে মা, কখনো কোনো ছেলের ফাঁদে পড়ো না। দেখো এই শহরে আমাদের কেউ নেই, তোমাকে অনেকেই প্রেমের প্রবলন দেখাবে, লোক দেখাবে, কিন্তু কখনোই কোনো প্রেমে পড়া যাবে না। আমার মেয়েও ছিল বেশ বাস্তবধর্মী, সে কখনোই কারো প্রেমে পড়তো না। আমি বন্ধুরা অনেক সুন্দরী ছিলাম। আমি যখন ব্যবসা করি আসলে আমার জন্য খুব একটা সহজ ছিল না। এলাকার ময়মুরব্বী থেকে শুরু করে এলাকার ভাই ব্রাদার ছেলে পেলে যারা আছে সবাই আমার প্রেমে হাবুডুবু খাচ্ছিল। আমাকে সবাই পছন্দ করত। আমার নাম ছিল মালতী। সবাই আমাকে বলতো আমাকে নাকি সবাই পছন্দ করে। এমনকি এও হয়েছে আমাকে অনেকেই বিয়েরও প্রস্তাব দিয়েছে, বিয়ের প্রবলনও আমাকে অনেকেই দেখিয়েছে। তো আমি শেষমেশ আসলে কাউকেই বিয়ে শাদী করি নাই। কারণ আমি তো জানি আমি বিবাহিত। আমি আমার জীবন নিয়ে খুব একটা বেশি ভাবতেছি না। আমি মনে করেছি আমার জীবনটা এখানেই শেষ। উপরওয়ালা এখন আমাকে শুধু বাঁচিয়ে রেখেছেন আমার মেয়েটার জন্য। আমার মেয়েটার যদি আমি একটা ভবিষ্যৎ গড়ে দিয়ে যেতে পারি, ওকে একটা ভালো একটা শিক্ষা দিয়ে যেতে পারি, তাছাড়া আমার মেয়েটাকে যদি একটা ভালো ঘরে বিয়ে দিয়ে যেতে পারি, এটাই হবে আমার জীবনের সবচেয়ে বড় একটা পাওয়া। এই জন্য আমি কখনো কোনো পুরুষের ফাঁদে পড়ি নাই। অনেকেই আমাকে চেয়েছিল, এমনকি এখনও চাচ্ছে। দেখতে দেখতে বন্ধুরা আমার মেয়েটা প্রায় অনেক বড় হয়ে গেছে। এখন প্রায় মেয়েটার 17 বছর বয়স চলতেছে। ও প্রায় স্কুলের পড়াশোনা শেষ করে এখন কলেজে পড়াশোনা করতেছে। ও এখন ইন্টারমিডিয়েটে পড়াশোনা করতেছে। আমার মেয়েটাকে দেখলে বোঝার উপায় নেই যে ও ছোট, কিন্তু আমি তোর মা। আমার কাছে আমার মেয়েটি এখনও সেই ছোট্ট মেয়েটি আছে। আসলে মায়েদের কাছে সন্তান কখনো বড় হয় না, কিন্তু বন্ধুরা আমার মেয়ে বড় হচ্ছে। আর আমাদের যে এলাকাতে আমরা বসবাস করতাম মহল্লাতে, এদিকে অনেক সময় অনেক মানুষ আসতো আমার মেয়ের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে আসতো। অনেকেই আমার মেয়েকে পছন্দ করতো, কিন্তু আমি কারো কোনো কথায় সায় দিতাম না। আমি বলতাম না এখন আরও পরে। একদিন আমার মেয়েটা একটা ছেলেকে পছন্দ করে বসলো। আমাকে খাবার টেবিলে বলতেছে, মা আমার পিছনে তো স্কুলে কলেজে অনেক ছেলেই ঘোরাঘুরি করেছে, আমি কাউকে কখনো পাত্তা দেই নাই, কিন্তু মা একটা ছেলে, ওর নাম আকাশ, ও বেশ কিছুদিন যাবৎ আমার পিছন পিছন ঘুরতেছে। আজকে প্রায় 2 বছর হবে। মা
তুমি জানো ও কখনো আমাকে সাহস করে আমাকে কোনো কিছু বলে না, কিন্তু ও আমাকে খুব পছন্দ করে। আশেপাশের কোনো ছেলে আমাকে ডিস্টার্ব করলে ও সবসময় প্রটোকল দেয়, মা ডা এই ছেলেটা অনেক ভালো, ওর নাম আকাশ। তাছাড়া ও খুবই ভালো, ওদের এই শহরেই নিজস্ব বাড়ি আছে, ব্যবসা আছে। তাছাড়া আমি বলেছি মা, আমার বাবা নাই, আমার মা আছে, আমাদের এই শহরে আত্মীয় স্বজন কেউ নেই। কিন্তু ও আমাকে বলেছে আমাকে নাকি টাকার জন্য ভালোবাসে না, ও আমাকে পছন্দ করে। আমি বলেছি আমি ওকে ভালোবাসি না, আমার মা আমার যার সঙ্গে বিয়ে দিবে আমি তাকেই বিয়ে করব। মা আকাশ চাইছে তোমার সঙ্গে দেখা করতে। তাছাড়া মা আকাশ ছেলেটা খুব একটা বেশি খারাপও না, ও খুব ভালো। মা চাইলে তুমি ওর সঙ্গে দেখা করতে পারো। আমার মেয়ে সেদিন আমাকে এই কথা বলেছিল। আমি বললাম ঠিক আছে, একটা ছেলে যেহেতু তোমাকে 2 বছর ধরে জানে, তোমাকে চিনে, সে নিশ্চয়ই আমাদের ব্যাপারেও অনেক কিছু জানে। ঠিক আছে, একদিন তুমি ছেলেটাকে আসতে বলো। ছেলেটা এত কষ্ট করতেছে আমার মেয়েটার জন্য। সবাই তো আর খাওয়ার জন্য রিলেশন করে না যে আমি 3 মাস মেয়েটাকে খেয়ে তারপরে ছেড়ে দিলাম, না, এইরকম রিলেশন কিন্তু সবাই করে না। অনেকেই আছে যে যদি ভালো লেগে যায় তাহলে তারা বিয়ে পর্যন্ত গড়ায়। তো যাই হোক, পরের দিন সকালবেলা আমার মেয়ে সেই ছেলে আকাশকে নিয়ে আমার দোকানে আসলো, টেইলার্সের দোকানে। আসার পর আমি ছেলেটার জন্য একটা চা কোল্ড ড্রিঙ্কস অর্ডার করলাম। ছেলেটা কোনো কিছু খাইতে চাইলো না, একটু লজ্জা পাচ্ছে। ও এসেই আমার পায়ে সালাম করে বলল, আম্মা আপনি ভালো আছেন? আমি বললাম কি ব্যাপার, আমি তোমাকে এখনো চিনিও না, জানিও না, তাছাড়া তোমার সঙ্গে আমার মেয়ের বিয়ে হবে কিনা তারও কোনো নিশ্চয়তা নেই, তুমি এর আগে আমাকে মা বলতেছো যে। তখন সে বলতেছে বিয়ে হলে হোক, না হলে না হোক, আপনাকে তো আমি মা ডাকতেই পারি। ছেলেটার এমন ভদ্র কথা শুনে আমার মনটা নাড়িয়ে গেল। তখন আমি বললাম তোমার পরিবারে কে কে আছে? ও আমাকে বলল ওর বাবা আছে, কিন্তু ওর বাবা দেশে থাকে না, বিদেশে থাকে, মালয়েশিয়াতে। আর এই শহরে ওর মা আছে। ওরা এই শহরেরই স্থায়ী বাসিন্দা, অনেক বছর ধরেই তারা এই শহরে বসবাস করতেছে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তুমি তো ছোট মানুষ, তোমার সঙ্গে কি বলবো, তুমি কি সত্যি আমার মেয়েটাকে পছন্দ করো? তখন আকাশ আমাকে বলল জি। তখন আমি বললাম ওকে কি তুমি বিয়ে করতে পারবে? তখন ও বললো হ্যাঁ আমি পারবো। আমি বললাম বিয়ের পরে আমার মেয়েকে খাওয়াবে কি, তুমি কি কাজ করো? তখন আকাশ বলতেছে শাশুড়ি মা, আমার একটা দোকান রয়েছে, টেলিকম শপ, ওখান থেকে যা ইনকাম আসে আপনার মেয়েকে আমি ভালোভাবেই খাওয়াতে পারবো, ওর দেখভাল করতে পারবো, তাছাড়া আমরা বাসা ভাড়া পাই। তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে, তুমি তো ছোট মানুষ, তোমার সঙ্গে আমি কী কথা বলবো, তুমি বরং একটা কাজ করো, তোমার মাকে একদিন আমাদের কাছে আসতে বলো। হ্যাঁ, আর তোমার মাই বিয়ের ব্যাপারে আমি তার সঙ্গে আলাপ করব। যদি আমাদের কথাবার্তা ঠিকঠাক হয়, আমার মেয়েকে তোমার সঙ্গে বিয়ে দিতে আমার কোনো সমস্যা নেই। তখন আমি আকাশকে বললাম আকাশ যাও, নীলিমার সঙ্গে তুমি ঘরে যাও। আমার মেয়ে নীলিমা ওকে ঘরে নিয়ে গেল। তখন আমি ঘরে হঠাৎ করেই শুনতে পাই যে আমার মেয়ে আর নীলিমা তারা গল্প করতেছে। আমি চলে আসলাম, আমার দোকান থেকে সব কিছু দেখা যেত। আমি খেয়াল করলাম আমার মেয়ে নীলিমা আর আকাশের ভিতরে একটা প্রেমের সম্পর্ক চলতেছে। তারা ঘরের ভিতরে গিয়েই দরজা বন্ধ করে দিল। দরজা বন্ধ করে দিয়েই তারা বেশ একটু প্রেমে একটা রোমান্টিক মুডে ছিল এবং একজন আরেকজনের সঙ্গে বেশ কিছু সময় আলিঙ্গন করে। তখনই আমি বুঝতে পেরেছিলাম তারা একে অন্যকে পছন্দ করে। তো বন্ধুরা, 2 দিন পর আকাশ তার মাকে নিয়ে আমাদের কাছে আসলো, আমার দোকানে আসলো। তো আমার টেলার্সের দোকান দেখে আকাশের মা সব কিছু পছন্দ করে এবং তার বেশ ভালোই লেগেছিল। তারপর আমি তাকে আমাদের ঘরে নিয়ে যাই। তখন গিয়ে আমি বললাম বেআইন মানুষ আপনি এসেছেন, আসলে কি বলবো, আমরা তো আপনাদের মতো এত সুখী পরিবার না, বা এত অট্টালিকা নেই আমাদের। তো আমার জীবনটা বেশ সংগ্রামী এবং বেশ বাস্তব। আমার মেয়েটাকে খুব কষ্ট করে আমি মানুষ করেছি। তবে শুনলাম আপনার ছেলে আকাশ ছেলেটা নাকি অনেক ভালো বা অনেক
বুদ্ধিমান, তো ওরা যেহেতু একজন আরেকজনকে চায়, একজন আরেকজনকে পছন্দ করে, তো আমাদের আর কি দ্বিমত করার, আপনি কি বলবেন? তখন উনি আমাকে বলল, না, আমার আর কোনো দ্বিমত নেই, আমিও চাই যেটা হয়ে যাক। আপনার যদি কোনো সমস্যা থেকে থাকে বা যদি কোনো কিছু চাও পাও থেকে থাকে, আপনি বলতে পারেন। আসলে বন্ধুরা, ওনারা এত বড় মানুষ, শহরের স্থানীয় বাসিন্দা, আমার আর এখানে কোনো কিছু বলার ছিল না। আমি তখন বললাম, না 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 বিয়ান, আমার আর এখানে কোনো কিছু বলার নেই। ঠিক আছে, ওরা যেহেতু একজন আরেকজনকে পছন্দ করে, আপনি আর আমি এখানে দ্বিমত করে আর কি করব। তখন বন্ধুরা, আমরা এখানে আর কোনো কিছু দ্বিমত করলাম না, বিয়েটা হয়ে গেল। তো বিয়ের কিছুদিন পর আমি জানতে পারলাম আকাশ আমাদের সঙ্গে একটা চাল চেলেছে, আমাদেরকে ধোঁকা দিয়েছে। আসলে সে যে মা আমাদেরকে নিয়ে এসেছিল, ও আসলে ওর নিজের মা না। আকাশ মূলত একটা গরিব ঘরের ছেলে, আর তার বাড়ি এই এলাকাটা না। সে একটা গার্মেন্টসে চাকরি করে। কিন্তু বন্ধুরা, সে আসলে আমার মেয়ে নীলিমাকে পছন্দ করে না, সে পছন্দ করে আমাকে। কিন্তু আমার অনেক বয়স বেশি, এলাকার অনেক মানুষ, অনেক বন্ধুদের ও আমার কাছে পাঠিয়েছিল। আমি কারো প্রপোজালে রাজি হয় নাই। শেষ পর্যন্ত আমার মেয়েটাকে প্রেমের জালে ফাঁসিয়েছে এবং ও আমাকে হাত করতে চেয়েছে। আকাশ এখন যে বাড়িটা দেখিয়েছিল, ওই বাড়িটা ওর নিজের না, ও মূলত 1 মাসের জন্য ভাড়া নিয়েছিল। ও আমার সঙ্গে একটা ধোঁকা দিয়েছে। বিয়ের 1 মাস পরে সব কিছু ক্লিয়ার হয়ে গেল। আমি আকাশকে বললাম, বাবা, তুমি জানো আমার স্বামী নেই, নীলিমাকে নিয়ে আমি খুব কষ্ট করে বড় হয়েছি। আমি ওকে ছোটবেলা থেকে একটা শিক্ষা দিয়েছি, ও যেন কারো কোনো প্রেমে না পড়ে। কিন্তু তুমি ওর মন জয় করে নিয়েছিলে। তুমি আমার মেয়েটাকে এইভাবে কেন ধোঁকা দিলে? এটা তো বাবা তুমি ঠিক করলে না, তুমি তো নিশ্চয়ই কারো না কোনো ছেলে। তখন আকাশ আমাকে বলতেছে, আসলে সত্যি কথা বলতে মালতী রানী, আমার তো খুব পছন্দ আপনাকে, কিন্তু আপনাকে আমি কোনোভাবেই যেন পাচ্ছিলাম না। আপনি কোনো ছেলের প্রেমে সাড়া দেন না, তাছাড়া কাউকে আপনি বিয়ে শাদিও করবেন না। আপনার ভবিষ্যৎ সব কিছুই যেন আপনার মেয়ে। এই জন্য আমি চিন্তা করলাম, আমি আপনার মেয়েকে টার্গেট করলাম যে আপনার মেয়ের পিছনে যদি আমি ঘুরি, তাহলে আমি আপনার মেয়েকে পাবো। দেখেন, তাছাড়া আপনারও এই শহরে কেউ নেই, আমারও এই শহরে কেউ নেই। হ্যাঁ, আপনি যদি আসলে এখন আমাকে মেনে নেন, তাহলে সব কিছু ঠিক হয়ে যাবে। মালতী দেবী, আপনার মেয়েকে আমি যতটা পছন্দ করি, তার চাইতেও বেশি পছন্দ করি আমি আপনাকে। আসলে আপনাকে শাশুড়ি হিসেবে আমার বেশ পছন্দ। দেখেন, আমি জানি আপনি অনেক বছর ধরে স্বামী ছাড়া আছেন, আর একটা নারী এত বছর সে কোনোভাবেই স্বামী ছাড়া থাকতে পারে না। মালতী দেবী, আপনার বুকের ভেতরে অনেক কষ্ট লুকিয়ে আছে, আমি সব কিছু বুঝি। আপনি আমাকে একটা সুযোগ দেন। আরে আমি তো গার্মেন্টসের কাজ জানি, সেলাইয়ের কাজ আমিও জানি। আমি আপনার দোকানে আরও 2টা মেশিন নিয়ে আসব এবং আমি কাজ করব, মাসে অনেক টাকা ইনকাম করব। আর আপনি আমাকে একটু ভালোবাসা দেন। আপনার মেয়ে তো আমার স্ত্রী, এখন আপনি চাইলেও আমাকে কোনো কিছু বলতে পারবেন না। মালতী দেবী, আমি আপনার মেয়েকে বিক্রি করে দেব, আমার অনেক লিঙ্ক আছে, আপনি যদি আমার প্রস্তাবে রাজি না হন। বন্ধুরা, আমি সারা জীবন যেটার ভয় পেয়েছিলাম, যেটা টেনশন করেছিলাম, চিন্তা করেছিলাম, সেটাই আমার সঙ্গে ঘটল। আমার মেয়েকে শেষ পর্যন্ত কিনা একটা গার্মেন্টসে চাকরি করার ছেলে। যদিও সে ভালো হতো, আমার মেয়েকে নিয়ে সংসার করত, আমার কোনো আপত্তি ছিল না। কিন্তু আমার মেয়ের জামাই, সে তো পছন্দ করে আমাকে, আমার মেয়েকে সে টুপ হিসেবে ব্যবহার করতেছে, আর তার ইচ্ছে হচ্ছে আমার সঙ্গে এই শারীরিক সম্পর্ক গড়া। এখন আমি আমার মেয়ের ভবিষ্যৎটা কীভাবে নষ্ট করে দেই? বন্ধুরা, আমি কোনোভাবেই জেনে রাজি হচ্ছিলাম না। এইভাবে 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, এইভাবে আমার মেয়েকে প্রেমের জালে ফাঁসিয়ে ও আমাকে দিন রাত এভাবে ব্যবহার করতে শুরু করলো। আমি আমার মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে, আমার মেয়ের ভালোর কথা চিন্তা করে, আমার মেয়ের জামাইয়ের সঙ্গে আমি এই কাজ করতে বাধ্য হলাম। আমার মেয়ে এখন ঘর জামাই থাকে, আর সে আমার সঙ্গে টেইলার্সের ব্যবসাটা সামলাচ্ছে। তবে আমাদের ব্যবসাটা ভালোই চলতেছিল, কারণ আমার জামাই যেহেতু গার্মেন্টসের কাজ জানে, মেশিন চালাতে পারে, সে বেশ জমিয়ে দিয়েছিল।
তাছাড়া তার বেশ কিছু বড় বড় পাইকার আছে, অনেক দোকানদার পরিচিত আছে। কিন্তু বন্ধুরা, তার ইচ্ছে হচ্ছে রাতের বেলা আমার মেয়েকে আর দিনের বেলা আমাকে। তো সে এভাবে দিনের পর দিন আমাকে বুক করে যাচ্ছে। এখন আপনারাই বলেন বন্ধুরা, আমি কি করব? আমার কাছে কি উপায় আছে? আমি কি আমার মেয়ের সংসারটা বাঁচাবো, নাকি আমার মেয়ের জামাইকে আমি নিষেধ করে দিব, জামাই এটা ঠিক হচ্ছে না? আমরা জানি যে এই কাজটা পাপ হচ্ছে, কিন্তু এই যে আমার জামাই আমার সঙ্গে একটা খারাপ একটা কাজ করলো, আমি সারা জীবন যেটা ভয় পাচ্ছিলাম। আসলে গরিব মানুষেরই যত বিপদ, আমাদের কপাল থেকে কোনোভাবে যেন বিপদ যায় না। যাই হোক বন্ধুরা, আজকের মতো গল্পটা এখানেই শেষ করতেছি। এইটা ছিল আমার জীবনের একটা সংগ্রামী গল্প, একটা বাস্তব একটা জীবন। আমাদের জীবনের চারিপাশে এরকম অসংখ্য ঘটনা ঘটতেছে প্রতিনিয়ত। আসলে এই ব্যস্ত শহরে কেউ কারো কোনো খোঁজ রাখে না, কেউ কারো কোনো খেয়াল রাখে না। যে যার যার মতো চলতেছে, ফিরতেছে, খাইতেছে। আপনি বাঁচেন কি মরেন, তাতে কারো কোনো কিছু যায় আসে না। তো আমরা চেষ্টা করেছি আজকে আপনাদেরকে একটা বাস্তব ধরনের একটা গল্প উপহার দেওয়ার জন্য। আজকের গল্পটি, আজকের সংলাপ তোমাদের কাছে কেমন লাগলো চাইলে সেইটা আমাদেরকে এই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারো। আর বন্ধুরা, যাবার আগে আর একটা কথা, তোমাদের কেমন গল্প পছন্দ, তোমরা কোন ধরনের গল্প শুনতে চাও, চাইলে তোমরা আমাকে সেইটা কমেন্ট করে জানাতে পারো। আমি তোমাদের পছন্দ অনুযায়ী সামনে আরও নতুন নতুন গল্প নিয়ে হাজির হব। সেই পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।